নমস্কার বন্ধুরা। আজকে প্রচণ্ড ঠান্ডা, মানে কদিন ধরে তো আপনারা সবাই জানেন যে কলকাতাতে আমি ভীষণ ঠান্ডা লাগছে। বাইরে আমি জানি না কি হচ্ছে, এখানে প্রচণ্ড ঠান্ডা। আমি তো সকালবেলা প্রায় উঠতেই পারছিলাম না, এত কুয়াশা বাইরে রীতিমতো সকালবেলাটা থাকে। তো যাই হোক, আজকে একটা খুব হেক্টিক ডে আমার গেছে। আজকে হচ্ছে আমার গাড়িটা যেটা আমি উদ্ধার করে এনেছিলাম, সেটা ওই নভেম্বর মাসে, তারপর থেকে ওই গাড়িটা আমার মামার বাড়িতেই ছিল। মামার বাড়ি মানে সেভাবে কেউ থাকে না, যাই হোক আমার দূর সম্পর্কে এক মামা থাকে, তার কাছে আমি রেখেছিলাম। আমার নিজের মামারা কেউ ওখানে থাকে না, সারা তো সব আমেরিকায় থাকে। তো ওখানেই রেখে দিয়েছিলাম গাড়িটা। তো 2 মাস ধরে আমি বুঝতে পারছিলাম না অ্যাকচুয়ালি খরচাপাতি আছে। গাড়িটা সার্ভিসিং করানো হচ্ছিল, গাড়ির লুকিং গ্লাস ভাঙা ছিল, গাড়ির প্রচুর স্ক্র্যাচেস তো ছিল, আর কি কি ভেতরে ছিল সেগুলো জানতাম না। তো আপনাদের সাথে একটা কথা শেয়ার করি। রিসেন্টলি আমি আমার বাবা মার একটা ফ্ল্যাট, যেটা দমদমে ছিল, সেই ফ্ল্যাটটা আমি সেলটা এখনও পুরোপুরি হয়নি। তো কিছু টাকা পেয়েছি, মানে ওই যে কী বলে, সেল এগ্রিমেন্ট হয়েছে। তো কত পার্সেন্ট, 20% মতন টাকা আমি পেয়েছি। তো সেই টাকাটা আমি পাওয়ার পরে আমি ভাবলাম গাড়িটাকে একটু সার্ভিসিং করানো দরকার। তো এতদিন ধরে করব করে হচ্ছিল না। আজকে সকালবেলা উঠে আমি ওদের মানে সার্ভিস সেন্টার যেটা আছে বারাসাতে, ওদের সাথে কথা বললাম। তো ওরা বললো ড্রাইভার পাঠিয়ে দেবে, তার এবার 10টার মধ্যে পাঠিয়ে দেবে। তার আগে আমি কোনো মতে এদেরকে সব খাবার দিয়ে, আমি নিজে খেতে পারিনি, স্নান করতে পারিনি, আমি ছুটেছি ওখানে সার্ভিস সেন্টারে 2টো অবধি ছিলাম। তারপরে দুপুরের লাঞ্চটা ওই একটা দোকানে খেলাম রাস্তা। তারপরে গেলাম হচ্ছে ওই ফ্ল্যাট বিক্রির জন্যে একটু বেরোতে হয়ে, ও একজনের সাথে দেখা করার ছিল, সেটা করে তাকে কয়টা ডকুমেন্টস দেওয়ার ছিল। ফ্ল্যাট বিক্রি যে হবে, মানে রেজিস্ট্রি হবে, সেটা ডকুমেন্টস কিছু দেওয়ার ছিল। তো সেইগুলো করে তারপরে সন্ধেবেলা প্রায় 5:30টার সময় বাড়ি ফিরেছি। ততক্ষণ অন্ধকার হয়ে গেছে। গোলু বাইরে ছিল, গোলুকে তো এসে কোনো মতে ঢোকালাম। এরা সবাই ব্যস্ত, সারাদিন আমাকে দেখতে পায়নি, পুরো হোল্ডে। তো সেই জন্য যাই হোক কোনো মতে, কিন্তু যেটা ভয়ঙ্কর ব্যাপারটা হয়েছে যে গাড়ির অবস্থা খুব খারাপ। মানে এরা যে গাড়িটাকে এত রাফ ইউজ করেছে, টাকা পয়সা তো আমি পাইনি গাড়ি খাটানোর, উল্টে গাড়ির সার্ভিস চার্জ, এখন গাড়িটা সার্ভিস সেন্টারে রয়েছে, ওটা যখন হবে আমাকে বিল মেটাতে হবে। প্রায় 53,000 টাকার বিল হয়েছে। আরও কিছু ছিল, সেগুলো আমি আর বললো ওগুলো ঠিক আছে, ওগুলো না করালেও চলবে, মানে যদি সবগুলো করাই মোটামুটি 60-65 হাজার টাকা খরচা হতো। তো সেটা কমিয়ে 53,000 টাকায় আপাতত মানে যেগুলো আর কি খুব নেসেসারি সেগুলো করানো হলো। মানে কিছু বলার নেই, মানে গাড়িটাকে আমার, মানে আমি দিয়েছিলাম এই ভেবে যে আমার গাড়িটা খাটাবে, ও আমাকে মাসে মাসে টাকা দেবে, তার বদলে আমার টাকা পয়সা তো দেয়ইনি। হ্যারাসমেন্ট, এখন তো কেসের পয়সা দিতে হচ্ছে, প্লাস এখন গাড়িটার এত মানে রাফ ইউজ করেছে। 3 মাসে 5,000 কিলোমিটার চালিয়েছে এবং এত রাফভাবে চালিয়েছে যে গাড়িটা আমার সিভিয়ার ড্যামেজ করেছে। প্রথম এখানে একটা ইঞ্জিন গার্ড লাগাতে হবে। দেখুন ইঞ্জিন গার্ড নেই, এই যে দেখুন অয়েল ফিল্টারটা আছে, এটা বাঁচানোর জন্য একটা ইঞ্জিন গার্ড, ঠিক আছে। নিচে যদি দেখি, দেখুন সাইলেন্সার রাস্টেড হয়েছে, তো সাইলেন্সার কোটিং অ্যান্ড অ্যান্টি রাস্ট পেন্ট এটা করতে হবে। দেখুন নিচে ঘষা লেগেছে, ঠিক আছে, এইগুলো করতে হবে। কথা বলিস। আচ্ছা, এদিকে যদি কি সুরাজ লোয়ার আর্ম কোনটা আছে? আচ্ছা, এই পাশে লোয়ার আর্ম, এই যে এটাকে বলছি আমরা লোয়ার আর্ম। এই যে এই লোহার যে তিন কোনা জিনিস, এটা এই দেখুন, এটা লোয়ার আর্মটা কেটে গেছে, ঠিক আছে। আর এই বিয়ারিংটা খারাপ পেয়েছি, এই যে এই বিয়ারিং, এটা হচ্ছে ডান পাশের বিয়ারিং, এই বাঁ পাশের বিয়ারিং, এটা ডানেরটাও দুটো। এই যে এই পাশের বিয়ারিংটাও খারাপ পেয়েছি, সকাল লিকেজ হয়েছে, দেখেছেন তেল বেরোচ্ছে, এই যে সকারটা লিকেজ আছে, ডিকি সকার উপরের ডিকি সকারটা খারাপ আছে। এইদিকে এই সকার, ব্রেক শু, এই যে ব্রেক
প্রেশারে এই দেখুন ব্রেক শ্যু ভেঙে গেছে, ব্রেক শ্যুটা ভাঙা। এইটা ক্লাচ আছে, এই ক্লাচটা হার্ড, এটা গিয়ার বক্স খুলে ক্লাচ চেঞ্জ করতে হবে। মাউন্টিংগুলো ভালো আছে? আচ্ছা, এই ব্রেক প্যাড খারাপ, ব্রেক প্যাডটাকে চেঞ্জ করতে হবে, ব্রেক প্যাড ভালো নেই। আর এখানে একটা O2 সেন্সার বলে একটা সেন্সার আছে, O2 সেন্সার। তো এই O2 সেন্সারটা আমরা প্রোগ্রামিং করে আপাতত চলে যাবে, চেঞ্জ করতে হবে না। এই আছে আপনার এই পর্যন্ত খরচ। আমি এবার আপনাকে হোয়াটসঅ্যাপ করছি। মানে নিজের গাড়ি হলে ওরা নিশ্চয়ই এটা করতে পারতো না, নিজের যদি কষ্টের পয়সায় কেনা হতো তাহলে করতে পারতো না। অন্যের গাড়ি ফ্রিতে পেয়ে গেছে, ভেবেছে যে আমাকে না খাইয়ে টাকাটা অন্য কাউকে খাইয়ে দিলে গাড়িটা ওদেরই হয়ে যাবে। আপনারা বুঝে নিন, আমি আর সেটা বলছি না, বলতে পারি না আমরা এভাবে, কিন্তু অ্যাকচুয়ালি সেরকমই মনে হয় ওদের। এত নয়তো এদের এত সাহস কি করে পায় যে লোকের গাড়ি এভাবে মেরে দেবে, এরকম চিন্তাভাবনা করতে পারে কি করে, যদি আমাদের দেশে মানে এখানে আইন শৃঙ্খলা ঠিক থাকতো। তো যাই হোক, তো এই হয়েছে ব্যাপার। এখন তো কোর্টে আমরা যাচ্ছি, এটা যাচ্ছি, একে তো আমার কোর্টের খরচা হচ্ছে, প্লাস আমার গাড়ি এরকম সিভিয়ার ড্যামেজ হয়েছে। এবার এগুলো কম্পেনসেশন দেবে কি কোথা থেকে, আমার কাছে তো টাকা পয়সা নেই। এবার ওই জন্য আমি ফ্ল্যাটটা বিক্রি করে দিয়েছি। কারণ আমার থেকে চলতে হবে, আর কিছু টাকা হয়তো আমি ইসেতে রাখবো, এফডি ফেফডি করে বা ইন্টারেস্ট দিয়ে কিছু চালানোর চেষ্টা করব। মানে আর হাজব্যান্ডেরও মানে কি বলবো, ও তো আর কিছু টাকা পয়সা দেয়ই না, উল্টে রিসেন্টলি আমার মেডিক্লেমের টাকাটা দেওয়া বন্ধ করেছে। আমাদের 3 জনের মেডিক্লেম ছিল, সেটা ভেঙে দিল। মানে এই জানুয়ারিতে রিনিউ ছিল। ও বলল যে মেয়ে ওর সাথে থাকবে, মানে মেয়ে আর ওর মেডিক্লেম হবে, আমাকে বাদ দিয়ে দেবে। আমি বলেছি না, মেয়ে আমার সাথেই থাকবে, সে মেডিক্লেমেই হোক যেটাতেই হোক, মেয়ে আমার সাথেই থাকবে। আমি তো মেয়েকে ছাড়িনি, ও আমাদেরকে ছেড়ে চলে গেছে। আমি তো কারোর জন্য আমার মেয়েকে ছাড়িনি, আমি শুধু আমার মেয়ে পড়াশুনো হতে পারছিল না, এখানে ও এসে ডিস্টার্ব করতো, আমাদের মধ্যে অশান্তি করতো, যেটা মেয়ে দেখতো, মেয়ের ক্ষতি হচ্ছিল, মেয়েকে মোবাইল দিয়ে মেয়েকে মোবাইল অ্যাডিক্ট বানিয়ে দিচ্ছিল। তো এইসব কারণে আমি ওকে বলি যে তুমি এসো না আমার এখানে, কারণ আমার মেয়ের উপর এগুলো তোমার তো যেসব কাণ্ড করছো সেগুলো কুপ্রভাব পড়ছে। তুমি অন্য মহিলার সাথে থাকছো, থাকো, যা খুশি করো, কিন্তু আমার এখানে এসে আমার সাথে ঝামেলাঝাটি করো না, আমার মেয়ের ওপর সেটার প্রভাব পড়ছে। কিন্তু ও সেটা শুনতো না, ও লোক দেখানো, সবাইকে দেখাতো কত আসছে। ও যে এসে কি করছে ঘরের ভেতর সেটা তো আর লোকে দেখতে পাচ্ছে না। ও যে নিজে একটা মোবাইল নিয়ে অন্য মহিলার সাথে প্রেম করছে আর আরেকটা মোবাইল মেয়েটাকে দিয়ে দিচ্ছে, সেটা তো আর লোকে দেখতে পাচ্ছে না। তো সেইগুলোর জন্য এবার যাই হোক, লাস্টে সেই জন্য আমি বাধ্য হলাম 4 বছর এটার সাথে লড়ে টড়ে নিজেকে শক্ত করলাম যে না, আমি এটা ভবিষ্যতের জন্য মেয়েকে হোস্টেলে দিই। এবার হোস্টেলে দেওয়াতে যেটা হয়েছে, ওর খুব আনন্দ হয়েছে মনে মনে যে এখানে আর আসতে হচ্ছে না, পয়সাও দিতে হয় না, আমার সাথে কোনো যোগাযোগও নেই। মানে অ্যাজ ইফ আমাদের দেশে ল অ্যান্ড অর্ডার, বিয়ে, রেজিস্ট্রি ম্যারেজ, কোনো কিছুরই কোনো ভ্যালু নেই অ্যাকচুয়ালি। হ্যাঁ, আমার খুব মানে অবাক লাগে যে এই যে আতুল সুভাষের যে কেসটা হলো, হুম তার পিছনে তার বউ কতগুলো কেস করলো, যে লাস্টে লোকটা সুইসাইড করতে বাধ্য হলো। আর আমাদের মতো যারা সত্যিকারের আমরা যারা অ্যাফেক্টেড, তারা আমরা নিজের ফ্ল্যাট আমার বিক্রি করে আমি সেই টাকা দিয়ে এখন সব কিছু চালানোর চেষ্টা করছি। কতদিন চলবে তাতে আমি জানি না। গাড়িটাকে করে দেখি, এবার কেস ফেস লড়বো বলে গাড়ি তো বিক্রিও করতে পারবো না, প্লাস গাড়ির স্মার্ট কার্ড, চাবি, সেগুলো ওর কাছে রয়েছে। আজকে ওদের জিজ্ঞেস করলাম যে ডুপ্লিকেট স্মার্ট কার্ড করতে কত খরচ হবে, বললো খরচ তো হবে, প্লাস আপনাকে একটা ওটার মিসিং হয়েছে এইসব করতে হবে, এটা আইনি প্যাচের মধ্যে। মিসিং আমি করতে পারবো না, কারণ মিসিংটা অ্যাকচুয়ালি হয়নি, ওরা তো নিয়ে রেখে দিয়েছে, ও আমাকে দিচ্ছে না। চাবিটাও তাই, নতুন চাবি লাগাতে গেলে প্রায় 6-7 হাজার টাকা খরচা আছে। হ্যাঁ, তো এইসব অনেক কিছু আছে যে জন্য হয়তো গাড়ি আমি বিক্রিও করতে পারবো না। মানে আমি যে এই গাড়িটা একটু খাটাতে গিয়ে যে আমি কত বড় ফেঁসে গেছি। হ্যাঁ, মানে আইনি ফেঁসেছি, পয়সার দিক থেকে ফেঁসেছি। ভাগ্য যখন খারাপ থাকে মানুষের, সব দিক থেকেই খারাপ হয়, আমারও হয়েছে। এবার এই কোনো মতেই ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে চালাবো, আর মানে এইগুলো একটু করার চেষ্টা করব, আর ক্রেশ যেটুকু যা চলে।
ক্রেশে তো দেখুন আমাদের ক্রেশ বিজনেস, এই বেড়ালের ক্রেশ হচ্ছে লোকে যখন বেড়াতে যায়, যেসব মাসে যেমন ডিসেম্বরে গেছে একটু বেশি পয়সা এসছে, আবার জানুয়ারিতে এখন ফাঁকা চলছে, লোকে অত বেড়াতে যাচ্ছে না। তো এই হচ্ছে ব্যাপার, কিছুটা সিজনাল বিজনেস, কী যে হবে জানি না। মানে আমি কিভাবে যে কি চালাবো বুঝতেই পারছি না। মানে এতগুলো কুকুরকে চালানো, এই বাড়ির খরচ চালানো, তারপরে এই কেস চালানো, হ্যাঁ মানে পাগল হয়ে যাচ্ছি আমি। তার উপরে এই সব কিছু একা সামলানো, হ্যাঁ কাজের লোক ওই জন্য রাখতে পারি না, মাসিকে রাখলে 400 টাকা দিতে হবে। এই যে ভালো কথা বলি, আমি 8 তারিখে মেয়ের কাছে যাচ্ছি, মিমির সাথে ওই ওই হোস্টেলটা ভালো, ওদের কমিউনিকেশানই ভালো না, ওদের সিস্টেম ভালো না, ঠিকমতো যোগাযোগ হচ্ছে না। 1 জানুয়ারি থেকে মিমির সাথে ফোনে যোগাযোগ করা, কতবার ফোন করেছি, চেষ্টা করছি, ওরা ফোন ধরে না। মেয়ের সাথে কথা বলতে ভয় লাগে আমার, এত দূরে থাকি, আমার খুব মিমির জন্য টেনশন হচ্ছিল। তো আমি না টিকিট কেটে ফেলেছি, আমি 8 তারিখে রাত্রিবেলা ট্রেন ধরে যাচ্ছি আমার মেয়ের কাছে, আর 13 তারিখে ওখানে ট্রেন ধরবো, 14 তারিখে কলকাতা আবার ফিরে আসবো। মিমির জন্যে খুব মন কেমন করছে আমার, এইগুলো যাতায়াতেরও খরচাপাতি আছে, কী যে হবে জানি না, আমার আর ভালো লাগছে না। মানে এত টাকা পয়সার এত সমস্যা, আর মানে এখন ফ্ল্যাট বিক্রিতে বেশি পয়সা পাইনি, কিছু টাকা তো ব্যাংকে রেখে আমাকে মানে কিছু যদি ইন্টারেস্ট কিছু পাই আমার একটু সুবিধে হয়, হ্যাঁ নইলে আর চলতে পারবো না, মানে কিভাবে কি চলবো জানি না। আর এই সবার সাথে এই কোর্টে কত কেস লড়বো, একবার হাজব্যান্ডের সাথে লড়বো, একবার গাড়ির জন্যে লড়বো, লড়তে 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 আমি তো ক্লান্ত, আর ভালো লাগে না। লোকে যদি নিজস্ব কি বলবো, যে বিয়ে করেছে তার যদি এই সেন্সটা না থাকে যে ও একটা ক্যান্সার পেশেন্ট, ওর সাথে ওকে মানে ওর সাথে অ্যাটলিস্ট ওর খরচাটা অন্তত দিই, ওর সাথে নাই রইলাম। বিয়ে যখন সে করেছে, তার সন্তানের যখন আমি মা, সেইটুকুও নেই। এগুলোর জন্য কোর্টে কেস লড়ার জন্য তো পয়সা লাগে, হ্যাঁ জানি না ওই সব মহিলাদের হয়তো যাদের আছে তারা লড়তে পারে, আমাদের নেই, আমরা তো কেস লড়া, দৌড়ানো একা মানুষ, শরীর ভালো নেই, পেরে উঠি না, আর পারবো বলে মনেও হয় না, জানি না কি হবে। এ তো উকিল বলছে অমুক জায়গায় আসতে হবে, তমুক জায়গায় যেতে হবে, এত জিনিস নিয়ে যেতে হবে, আমি কোথাও বেরোলেই এই বাড়িতে এদেরকে দেখবে কে, আর মানে রান্না করা, বাজার করা, তারপরে এই বাড়ির মিউনিসিপ্যালিটির কাজের জন্য মিউনিসিপ্যালিটি অফিসে একবার যাওয়ার কথা, হ্যাঁ প্রচুর কাজ, মানে কি বলবো, আজকে যেমন গাড়ি টাড়ি করলাম, মাঝে এদিকে কুকুরের ওই উপরে যে আকাঙ্ক্ষা, যে কুকুরটা ও অসুস্থ, ওকে নিয়ে ডাক্তারের কাছে দৌড়তে হয়, সেদিন হ্যাপির কালকে আবার ভ্যাকসিনেশনের ডেট আছে, গত বছর ওই 8 তারিখে ভ্যাকসিন দিয়েছিলাম, তাই কালকে 7 তারিখে সব ভ্যাকসিনের ডেট আছে, সব অনেক কিছু, মানে কি বলবো আপনাদের, সেদিন এত ভ্যাকসিন নিয়ে হ্যাপির এত গন্ডগোল হয়ে গেল, যাই হোক হ্যাপি আপনাদের সব আশীর্বাদে ভালো আছে। তারপরে এই পাড়ার ঝামেলা আছে, এই সেই, মানে একটার পর একটা তো আমার জীবনে চলছেই, হ্যাঁ তো যাই হোক, ওই গান বাজনা নিয়ে আর একটু এদের সাথে যে বসি একটু, এই যে এখানে চিন্টু ঘুমাচ্ছে, একটু এদের সাথেই করে তাও একটু নিজেকে ভালো রাখার চেষ্টা করি। আপনারা প্লিজ আমার ড্রেস নিয়ে আজকে করবেন না, আমি আজকে না মানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে, আর আমি ড্রেসের কিছু করতে পারছি না, কি বলবো আর। তো এই হলো আপডেট, আমি 8 তারিখে মেয়ের কাছে যাচ্ছি, গাড়িটার 53,000 টাকা, 53,000ও সামথিং, 53,800 কত টাকা, প্রায় 54,000ই বলতে পারেন, এটা কালকে দিতে হবে, হ্যাঁ কীভাবে যে কি হবে আমি জানি না, আর মানে সব টাকাগুলো এভাবে চলেই যাবে নাকি কিছু রাখতে পারবো আমি তাও জানি না। আমি শুধু একটা জিনিসই ভাবি যে মানে আপনারা অনেকেই আশীর্বাদ করেছেন যে আমার সংসারটা যেন জুড়ে যায়, হ্যাঁ জানি না যে মানুষটা চলে গেছে সে কোনো দিন ফেরত আসে কি না, এইসব পথে যারা হাঁটে আমি জানি না, আমি এসব দেখিও নি কোনো দিন, আমার কোনো আইডিয়া নেই এগুলো কী করে লোকে করে, আমি তাও জানি না।
ঠিক আছে, আজকের মতো রাখি। নমস্কার, বাই, গুড নাইট, ভালো থাকবেন সকলে।